তুমি যদি নতুন ফিজিওলজি অনার্স নিয়ে ভর্তি হয়ে থাকো তাহলে প্রথম যারা ফিজিওলজি নিয়ে ভর্তি হয় প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে কিছু না কিছু কনফিউশন থাকে যে কোন বইটা পড়বো, কিভাবে ক্লাস নোট বানাবো, কিভাবে সেমিস্টারের জন্য অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করব, ডায়াগ্রাম কিভাবে প্র্যাকটিস করব, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা কনফিউশন তৈরি হয়। তো আজকের ভিডিওতে কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে ফার্স্ট টাইম যারা ফিজিওলজি নিয়ে পড়া শুরু করছে তারা কিভাবে ফিজিওলজিটাকে সুন্দরভাবে পড়তে পারবে, একটা বিগিনার্স ফ্রেন্ডলি রোড ম্যাপ কিন্তু আজকে তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, তো কোন কোন বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব দেখো। ফিজিওলজি অনার্সে ফিজিওলজি আসলে কিভাবে পড়বে, টেক্সট বুক কিভাবে পড়বে, ক্লাস নোট কিভাবে বানাবে, ডায়াগ্রাম কিভাবে বানাবে, রিভিশন কিভাবে করবে, এক্সাম অ্যান্সার রাইটিংটা কিভাবে প্র্যাকটিস করবে, ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা কমন যে মিস্টেকগুলো করে সেইগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তো ভিডিওটা পুরো দেখো, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর আমাদের যে বেল বাটন রয়েছে সেটা প্রেস করে দিও। ঠিক আছে, যখনই কোনো ভিডিওস আসবে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। ঠিক আছে, আর ফিজিওলজি রিলেটেড যা যা ভিডিও, ক্লাস রিলেটেড, অনার্সের ক্লাস রিলেটেড ভিডিওসগুলো কিন্তু আমাদের যে নতুন ইউটিউব চ্যানেল, হ্যাঁ, ফিজিওলজি বাই অনন্যা ম্যাম, এই ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু ফিজিওলজির সমস্ত ভিডিওস কিন্তু আপকামিং তোমরা পেতে চলেছো। তো যারা যারা দেখছো তারা অবশ্যই আমাদের যে দ্বিতীয় চ্যানেল রয়েছে সেই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও, কারণ এরপরে ফিজিওলজির ভিডিও তোমরা ওই চ্যানেলেই কিন্তু পাবে। এখানে কিন্তু ফিজিওলজির ভিডিও পাবে না, এরপরে ওই চ্যানেলেই পাবে। তো যারা যারা ফিজিওলজির ক্লাসেস, ক্লাস নোট, সমস্ত কিছু, ইচ অ্যান্ড এভরিথিং, সমস্ত কিছুর জন্য আমাদের যে দ্বিতীয় চ্যানেল রয়েছে সেটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। চলো শুরু করব। তো প্রথমে যে বিষয়টা আলোচনা করব যে ফিজিওলজি আসলে কিভাবে পড়াটা শুরু করবে। কিভাবে পড়া শুরু করবে, দেখো ফিজিওলজি পড়তে গেলে তোমাকে চারটে জিনিস মাথায় রাখতে হবে। কি কি এই চারটে জিনিস? হোয়াট, ওয়াই, হাউ, সিগনিফিকেন্স। এই চারটে কোশ্চেন যদি তুমি করতে পারো তাহলে তুমি ফিজিওলজি পড়তে পারবে। মুখস্থ করার জিনিস কিন্তু ফিজিওলজি নয়, এটা কিন্তু একদম শুরুতেই কিন্তু বলে দিচ্ছি। ধরো আমি একটা টপিক তুলে নিলাম, সেই টপিকটা হলো রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। এবার বই খুলে এই রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল নিয়ে গড়গড় করে লাইন বাই লাইন পড়ে মুখস্থ করা একদম ভুলেও এই কাজটা করবে না। তো প্রথমে তোমাকে জানতে হবে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা কি জিনিস। প্রশ্ন করবে যে এটা কি, তখন সেই অ্যান্সারটা তুমি কোথা থেকে পাবে? ডেফিনিশন থেকে। তো এটার একটা ফ্লো ডায়াগ্রাম বানাবে। ঠিক আছে, নেক্সট অ্যান্সার করবে যে ওয়াই। দেখো কির পরে কি আসছে? ওয়াই। যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা কেন হচ্ছে, এখানে আয়নের এক্সচেঞ্জের জন্য হচ্ছে, কোন আয়নটা কিভাবে যাচ্ছে, কোনটা ভেতরে যাচ্ছে, এটা জানি। এখন এই টপিকটা আমি যা বলছি সবই মাথার উপর দিয়ে যাবে, তোমরা পড়বে এটা পরে, যে কোন আয়নটা সেলের ভেতরে ঢুকছে, কোন আয়নটা সেলের বাইরে যাচ্ছে, এই সমস্ত কিছুর অ্যান্সার আমরা কোথায় পাবো? ওয়াই অ্যান্সার করলে পাবো। ঠিক আছে, তো ওয়াই অ্যান্সারেরও একটা কিন্তু ফ্লো ডায়াগ্রাম করতে হবে। হলো। নেক্সট অ্যান্সার হাউ। তাহলে কেন হয়? আয়ন এক্সচেঞ্জের কারণে হয়। কিভাবে হয়? তার মানে আয়ন এক্সচেঞ্জ কিভাবে হয় সেটা আমাকে জানতে হবে। তো দেন আমরা যে কোশ্চেনটা করবো সেটা হলো হাউ। কিভাবে আয়ন এক্সচেঞ্জ ঘটছে, কোন চ্যানেলের মাধ্যমে হচ্ছে, কেন আয়নের এক্সচেঞ্জটা ঘটছে। ঠিক আছে, এই পুরো প্রসেসটা, মেকানিজমটাকে বলা হচ্ছে হলো হাউ। হাউ মিন্স মেকানিজম, যেটার করতে হবে ফ্লো ডায়াগ্রাম। ঠিক আছে, দেন হলো সিগনিফিকেন্স।
যে এই রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালের আমাদের বডিতে কি কাজ। এই যে আমরা হিউম্যান বিং, তুমি একটা হিউম্যান বিং, তোমাদের বডিতে প্রত্যেকের ইচ অ্যান্ড এভরি পার্সনের বডিতে কিন্তু রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল হচ্ছে। তো এটা কি জিনিস, কেন হচ্ছে, এটা আমাদের বডিতে কিভাবে হেল্প করছে, আমাদের নার্ভকে কিভাবে হেল্প করছে, আমাদের মাসেলকে কিভাবে হেল্প করছে, এই জিনিসটা জানাকে বলা হচ্ছে সিগনিফিকেন্স। তো কোনো একটা টপিকে যদি এই 4টে কোশ্চেন তুমি করে ফেলতে পারো, তোমার সেই টপিকটা কিন্তু তৈরি হয়ে যাবে। এমন নয় তুমি বই খুলে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল গড়গড় করে মুখস্থ করতে শুরু করে দিলে ভুলেও কিন্তু এই কাজটা করবে না। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আমাদের কি রয়েছে, যে টেক্সট বুক কিভাবে পড়বে। টেক্সট বুক কিভাবে পড়বে। টেক্সট বুক কিভাবে পড়বে। তো টেক্সট বুক পড়ার জন্য তোমাকে কিন্তু কিছু স্টেপ মেনটেন করতে হবে। ফার্স্ট স্টেপে কি করবে, ধরো তুমি একটা টপিক নিয়েছো, একটা টেক্সট বই কেমন হয়, এরকম তো হয়, এরকম লেখা থাকে। ধরো এই পেজ থেকে এখান থেকে এইটুকু তুমি পড়বে। তো 1 নম্বরে কি করবে, রিডিং। এই পুরো বিষয়টা রিডিং পড়ো, এবং রিডিং পড়তে গিয়ে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টার্মগুলো নোট ডাউন করো রিডিং পড়তে গিয়ে। এখানে কিন্তু আমি বলছি না যে তুমি এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো বিশ্লেষণ করবে, মানে হোয়াট, বাই, হাউ, এগুলো করবে না। তুমি রিডিং দাও একদম থরলি, এখান থেকে এটুকু রিডিং দাও। ইম্পর্টেন্ট যে টার্মগুলো পাচ্ছ সেগুলো তোমার মনে হচ্ছে অজানা, তুমি জানো না, সেগুলো একটা খাতায় নোট ডাউন করো, রাফ কপি, ঠিক আছে। নোট ডাউন করার পরে সেকেন্ড স্টেপ তোমার কি হবে, এটার আন্ডারে যে হেডিং গুলো থাকে, আবার হেডিং এর আন্ডারে সাব হেডিং থাকে, তো হেডিং আর সাব হেডিং গুলোকে পরপর লিখে ফেলো। লিখে ফেললে এবার একটা একটা করে অ্যানালিসিস শুরু করো। ধরো হেডিং 1 নম্বর, যে হেডিংটা ধরো এখান থেকে এইটুকু লেখা রয়েছে, এটা হলো হেডিং, হেডিং এর আন্ডারে এভাবে লেখা রয়েছে এইটুকু। তাহলে এখান থেকে এইটুকু এটাকে তুমি এবার অ্যানালিসিস করো। কিভাবে অ্যানালিসিস, হোয়াট, ওয়াই, হাউ, সিগনিফিকেন্স, ঠিক আছে। এবার হেডিং এ সবসময় সিগনিফিকেন্স প্রয়োজন নাও হতে পারে। দেন সাব হেডিং নাও, 1 নম্বর যে সাব হেডিং আছে এটার আন্ডারে যা যা জিনিস লেখা আছে সেই জিনিসটাকে তুমি পড়ে ফেলো, সুন্দর করে বুঝে পড়ে ফেলো। এইটা যখন ক্লিয়ার হয়ে যাবে একদম, আর প্রত্যেকটা জিনিস অ্যানালিসিস যখন করবে অবশ্যই অবশ্যই ফ্লো ডায়াগ্রাম করবে। দেন আসছে 3 নম্বর, 3 নম্বরটারও কিন্তু সেম ভাবে তোমাকে এরকম ভাবে অ্যানালিসিস করে কিন্তু পড়তে হবে, তবেই সেটা অ্যাপ্রোপ্রিয়েট টেক্সট বুক পড়া হবে। না হলে দেখবে পড়েই যাবে জিনিসটা, মনে হবে তোমার মাথার উপর দিয়ে বেরিয়ে গেল, ফিজিওলজি নিয়ে কি করলাম, এরকম একটা বুঝে পড়তে হবে, ভালোবেসে বুঝে কিন্তু পড়তে হবে। বোঝা গেল যে টেক্সট বই কিভাবে পড়বে। দেন কি পয়েন্ট রয়েছে দেখো, ক্লাস নোট কিভাবে বানাবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লাস নোট মানে সব স্টুডেন্টরা একটা কি ভুল করে, যে ক্লাসে বসে আমি যে নোট করছি সেটাই হচ্ছে আমার ক্লাস নোট। এই কাজটা করবে না। ক্লাস নোটের জন্য দুটো কপি রাখবে, একটা হবে হলো অর্ডিনারি, একটা হবে ফাইনাল, ঠিক আছে, বা ইনিশিয়াল বলতে পারো।
ইনিশিয়াল কপি, একটা হবে ফাইনাল। ইনিশিয়াল কি, ধরো তুমি যদি ধরো আমার অনলাইন ক্লাসে জয়েন করো, আমি যে পড়ানোর সময় যা যা বলবো সেগুলো তুমি এই ইনিশিয়াল কপিতে লিখলে, ঠিক আছে? আমারটা যদিও বা ইনিশিয়াল কপিতে লিখতে হবে না, যারা আমার কাছে ক্লাস করবে তাদের একবারে ফাইনাল কপি তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের কিন্তু নেক্সট স্যাটারডে থেকে কিন্তু সিইউ সেমিস্টার 1 এর ক্লাস স্টার্ট হচ্ছে। স্যাটারডে থেকে সিইউ সেমিস্টার 1 এর ক্লাস স্টার্ট হচ্ছে। তো যারা যারা জয়েন করতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করতে পারো। প্রথমে তোমাদের অনলাইন হবে, তারপরে সমস্ত স্টুডেন্টসের সঙ্গে কথা বলে, কারণ এক একজন এক একটা জায়গায় থাকে, সেই বুঝে তোমাদের অফলাইন ক্লাসটা কিন্তু ডিসাইড করা হবে যে কোথায় করলে ভালো হয়, সেটা স্টুডেন্টদের সঙ্গে কথা বলে ডিসাইড করা হবে। তো স্যাটারডে থেকে কিন্তু স্টার্ট হচ্ছে নিউ ব্যাচ। তোমাদের যদি স্যাম্পল নোটস দেখার প্রয়োজন হয় তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটায় কিন্তু যোগাযোগ করতে পারো, ঠিক আছে? আর কারো যদি মনে হয় বাড়ির গার্জিয়ানরা কথা বলবে, তাহলে অবশ্যই বাবাকে বা মাকে দিয়ে কিন্তু তোমরা কথা বলাতে পারো, ঠিক আছে? বাবা বা মা গার্জিয়ানও কিন্তু কল করতে পারে। আচ্ছা, তো স্যাটারডে সিইউ সেমিস্টার 1 এর ক্লাস স্টার্ট হচ্ছে। তো আমি ক্লাস নোটে যেভাবে যেটা ক্লাসে করাবো সেটা তোমাকে আর মানে ফাইনাল করতে হবে না, আমি একবারে ফাইনালটাই তোমাদেরকে করিয়ে দেব। আর এমনি তো পিডিএফ নোটস পাবেই, হ্যাঁ, টাইপ পিডিএফ নোটস, এটা তোমরা পেয়ে যাচ্ছ। এবার ধরো তুমি কলেজে গেলে, কলেজে তোমার দুটো তিনটে স্যার এরকম ভাবে ক্লাস নিচ্ছে, ক্লাসে পড়াচ্ছে, তো সেই পড়ানোগুলো কি করবে, এরকম ইনিশিয়ালি তুমি নোট ডাউন করবে। যেই যেই টপিকগুলো পড়ালো, একটা ক্লাসে স্যার তো অনেক কিছু পড়াবে না, যেটুকু পড়ালো সেইটুকুকে তুমি কি করো, ফাইনাল করে একটা ক্লাস নোট তৈরি করো। ফ্লোচার্ট হতে পারে, ডায়াগ্রাম হতে পারে, বিভিন্ন মেথড, মাইন্ড ম্যাপ আকারে। এবং এই ফাইনাল ক্লাস নোটটা তোমাকে কিসে হেল্প করবে, এক্সামের আগে রিভিশনে হেল্প করবে। কারণ ওই ফিজিওলজির মোটা মোটা বইগুলো তো এক্সামের আগে রিভিশন করা সম্ভব না। তুমি পড়বে, ক্লাস নোট করবে, সেই নোটটা তোমাকে কি করবে, এক্সামের আগে রিভিশনে হেল্প করবে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট বলেছে ডায়াগ্রাম কিভাবে বানাবে। ডায়াগ্রাম কিভাবে বানাবে? দেখো, ডায়াগ্রাম বানাতে গেলে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোন কোন কোশ্চেনে আমি ডায়াগ্রাম দেব, কোন কোন পার্টে আমি ডায়াগ্রাম দেব। তো ফিজিওলজি এই সাবজেক্টটাতে যেখানে যেখানে তোমার মনে হয় ডায়াগ্রাম দেওয়া যেতে পারে তুমি সেখানে ডায়াগ্রাম দেবে। এবার বাড়িতে যখন প্র্যাকটিস করবে পেন্সিলে করলে, ধরো এবার এক্সাম হলে কি করছো, তুমি ধরো একটা কোশ্চেনের অ্যান্সার লিখছো, এটা লিখছো, এবার তোমার মনে হলো তোমার এখানে একটা ডায়াগ্রাম দিলে ভালো হয়, তো এখানটা এরকম ভাবে একটা বক্স করবে, করে এই জায়গাটাতে কিন্তু সেই ডায়াগ্রামটা থাকবে, দিয়ে তারপরে আবার এরকম ভাবে লিখতে শুরু করবে। তুমি ধরো টিস্যু পড়ছো, এপিথেলিয়াল সেল, তো এপিথেলিয়াল সেলটা যখন তুমি ডেফিনিশন লিখছো বা সেটার বৈশিষ্ট্য লিখছো, বৈশিষ্ট্যর পাশে একটা ছবি দিয়ে দাও, তোমার লেখার মান কিন্তু আরো বেড়ে যাবে এবং তোমার নাম্বার কাটার চান্স কিন্তু অনেক কমে যাবে। আশা করি বোঝাতে পারছি। এরপরেও যদি কারো কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে কিন্তু শেয়ার করে দেবে। আচ্ছা, তাহলে বোঝা গেল যে ডায়াগ্রাম কিভাবে দিতে হবে। যেই কোশ্চেনে তোমার মনে হয় হ্যাঁ এখানে একটা ছোট্ট করে আমি যদি পেন দিয়েই দাও, তোমার যদি হাতে সময় না থাকে তুমি পেন দিয়েই দিয়ে দাও, কিন্তু অ্যাটলিস্ট দাও, ঠিক আছে? তুমি ধরো একটা সাইন্যাপসের ধরো 2 মার্কসের কোশ্চেন এসেছে যে নিউরো ট্রান্সমিটার কিভাবে কাজ করছে, তুমি ছোট করে পেন দিয়ে একটা এরকম ভাবে ডায়াগ্রাম আঁকো, এখানে এরকম এরকম ভাবে দিয়ে দাও, দিয়ে এগুলো লিখে দাও নিউরো ট্রান্সমিটার, ঠিক আছে? দিয়ে এটাকে একটা বক্স অবশ্যই করবে, বক্স করে দাও। এতে কি হবে, তোমার কোশ্চেনের অ্যান্সার লেখার কিন্তু মানটা বেড়ে যাবে। বুঝতে পারলে? চলো নেক্সট কোন কোশ্চেনটা আমরা আলোচনা করব, রিভিশন কিভাবে করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
রিভিশনটা কিভাবে করবে। যতই তুমি পড়ো, তোমার পড়া পড়তে গেলে রিভিশনটা মাস্ট। যে পরীক্ষার প্রস্তুতি তুমি নাও না কেন, রিভিশন কিন্তু তোমাকে দিতে হবে। ঠিক আছে? তো রিভিশনের জন্য 1 নম্বর তোমাকে কি করতে হবে, তুমি যে ক্লাস নোটটা বানিয়েছো, ফাইনাল যে ক্লাস নোটটা তুমি বানিয়েছো, এই ফাইনাল ক্লাস নোটটা দেখে দেখে, সেখানে ফ্লোচার্ট আছে, মাইন্ড ম্যাপ আছে। ফাইনাল ক্লাস নোটে কি কি রয়েছে? ফ্লোচার্ট, মাইন্ড ম্যাপ, এগুলো দেখে দেখে একা একা বলার চেষ্টা করো। আমি বললাম কি, ক্লাস নোট যেটা তুমি তৈরি করবে সেটা তোমার রিভিশনে হেল্প করবে। কিভাবে হেল্প করবে? তুমি একটা ক্লাস নোট নিলে, খাতার মধ্যে লেখা, ধরো এরকম ভাবে লেখা রয়েছে, ফ্লোচার্ট করা রয়েছে। ঠিক আছে? এবার এই ফ্লোচার্টটা দেখে দেখে তুমি একা একা বলার চেষ্টা করো যে আমি এই অ্যান্সারটা একা একা বলতে পারছি নাকি। যদি দেখো বলতে গিয়ে কোনো জায়গা মিস করে গেলে, দেন তুমি কি চলে যাবে বুক, যখনই কোনো জায়গা মিস করে গেলে, পারলে না, তো সঙ্গে সঙ্গে বই খুলে নাও, সেই টপিকটা পড়ে নাও। এতে কি হবে, একটা মোটা বই, সেটা রিভিশন করা যথেষ্ট টাফ ব্যাপার। ঠিক আছে? পরীক্ষার আগে। তো তুমি যখনই একটা খাতায় ফ্লোচার্ট করে নেবে, ফ্লোচার্ট উল্টে উল্টে তুমি জিনিসগুলোকে রিভাইজ করো। যেই জায়গাটা মনে হচ্ছে পারছো না, সেই জায়গাটা তুমি বই থেকে দেখে নাও, বা তুমি যে নোটস পাচ্ছ সেই নোটস থেকে দেখে নাও, পিডিএফ নোটস থেকে দেখে নাও। কিন্তু তোমাকে রিভিশনটা কিন্তু এই মেথডে করতে হবে। এটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। রিভিশন মাস্ট। ঠিক আছে? চলো, এক্সাম অ্যান্সার রাইটিং। এক্সাম অ্যান্সার রাইটিং কিভাবে করবে? এক্সাম অ্যান্সার রাইটিং, এটা কিন্তু খুব ভ্যালুয়েবল একটা পার্ট। ধরো তোমার 5 মার্কসের একটা কোশ্চেন এসেছে। তো 5 মার্কসের কোশ্চেনের অ্যান্সার লিখতে গেলে তোমাকে কোন কোন পয়েন্ট লিখতে হবে? ডেফিনিশন লিখতে হবে। 2 নম্বরে কি লিখতে হবে? এক্সপ্লেনেশন। 3 নম্বরে দিতে হবে ডায়াগ্রাম, যদি প্রয়োজন হয়। যদি প্রয়োজন হয় তাহলে দিতে হবে ডায়াগ্রাম। ঠিক আছে? নেক্সট, নাম্বার 4, সিগনিফিকেন্স। নাম্বার 5, কনক্লুডিং প্যারা। এই এতগুলো পার্টে হলো তোমার কিন্তু একটা অ্যান্সার করতে হবে। এবার যদি এই কোশ্চেনটায় 10 মার্কস থাকে, তখন তোমাকে আরেকটু ডিটেলসে দিতে হবে, ডেফিনিশন দিতে হবে, সেটার আন্ডারে ক্লাসিফিকেশন দিতে হবে, মেকানিজম দিতে হবে, সিগনিফিকেন্স দিতে হবে। ঠিক আছে? তারপরে ধরো যদি কজ এফেক্ট থাকে সেটা দিতে হবে, আর ডিটেলসে সেখানে আলোচনা করতে হবে। তো মূল কথা হলো, অ্যান্সার রাইটিং এর ক্ষেত্রে কিন্তু তোমাকে কোন কোন জিনিস হাইলাইট করতে হবে, যে এক্সামিনার যখন খাতাটা দেখবে, সে দেখেই যেন বুঝে যায় তুমি এখানে অ্যান্সার কি লিখেছো। এরকম একটা প্যারাগ্রাফ ধরে লেখা একদম ভুলেও লিখবে না। দিস ইজ নট রাইট। অ্যান্সার কিভাবে হবে? হেডিং। সাব হেডিং, এখানে ধরো একটা ছবি দিয়ে দিলে। ঠিক আছে? তারপরে আবার এখানে একটা সাব হেডিং।
এখানে একটা ছবি দিয়ে দিলে, ঠিক এরকম ভাবে সাজানো হবে যে এক্সামিনার খাতা দেখবে, তার চট করেই কিন্তু এই যে হেডিং পার্ট, এই হেডিং পার্ট, এই সাব হেডিং পার্ট, এগুলো কিন্তু তার চট করে চোখে পড়ে যাবে এবং সে দেখেই বুঝতে পারবে যে তুমি এখানে কি অ্যান্সারটা লিখতে চেয়েছো। ঠিক আছে, তো এটা কিন্তু এক্সাম অ্যান্সার রাইটিং এর ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই স্টেপসগুলো মাথায় রেখে কিন্তু লিখতে হবে। এক ঢালা লিখে দিলাম, এটা কিন্তু একদমই একটা ভুল প্রসেস। আচ্ছা, নেক্সট হলো ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা যে মিস্টেকগুলো করে। ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা যে মিস্টেকগুলো করে, 1 নম্বর, একসঙ্গে অনেকগুলো বই পড়া। গাইটন, জ্ঞানং, সিসি চ্যাটার্জি সমস্ত বই একসাথে নিয়ে বসে গেল, খাতা মানে বিছানায় একদম বইপত্র ছড়ানো, এই এটা গাইটন থেকে পড়বে না ওটা জ্ঞানং থেকে পড়বে না সেম টপিকটাই সিসি চ্যাটার্জি থেকে পড়বে, ওই খুঁজতে খুঁজতেই তার 2 ঘন্টা সময় চলে গেল একটা টপিক পড়ার জন্য। তো সব থেকে বড় মিস্টেক একসঙ্গে অনেকগুলো বই পড়া। এই প্রপার যে চুজ করা যে কোন জায়গা থেকে কিভাবে পড়বো, এটার জন্য কিন্তু একটা প্রপার গাইডেন্স দরকার। ঠিক আছে, আর প্রপার গাইডেন্স যদি তোমরা পেতে চাও, তোমাদের কিন্তু অনলাইন ক্লাস স্টার্ট হচ্ছে স্যাটারডে থেকে, পরে এটা অফলাইন হয়ে যাবে। তো যারা যারা জয়েন করতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারটায় কিন্তু যোগাযোগ করতে পারো। নেক্সট স্যাটারডে থেকে কিন্তু তোমাদের সেমিস্টার 1 এর ক্লাস শুরু। তো একসঙ্গে অনেকগুলো বই পড়া, এটা খুব বড় একটা মিস্টেক। দেখো, বইয়ের সঙ্গে সঙ্গে তোমাকে একটা নোটও রাখতে হবে। এবার নিজে নোট তৈরি করতে করতেই তোমার দেখা গেল সেমিস্টার 1 এর পরীক্ষা চলে আসলো। তো অর্গানাইজড ওয়েতে একটা তোমাকে নোট একদম রেডিমেড হাতের সামনে রাখতে হবে, চ্যাপ্টারের টপিক ওয়াইজ, সিলেবাস ওয়াইজ, যেটা পড়লে কিন্তু তোমার একটা কম্প্যাক্ট আইডিয়া হয়ে যাবে এক্সামে অ্যান্সার লিখতে হবে কিভাবে। বই যেমন পড়তে হবে, নোটসও কিন্তু পড়তে হবে। 3 নম্বর মিস্টেক কি করে, ডায়াগ্রাম না আঁকা। ঠিক আছে, একটা বইয়ে তুমি প্রথম দিন থেকে তোমাকে ডায়াগ্রাম আঁকতে হবে একদম। যখনই পড়তে বসবে একটা খাতা পেন হাতের সামনেই থাকবে বা একটা পেন্সিল হাতের সামনেই থাকবে ছবি আঁকার জন্য। তো ডায়াগ্রাম না আঁকাটা কিন্তু একটা সব থেকে বড় মিস্টেক, এটা খুব ভালো করে মাথায় রাখবে। এটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষার 10-15 দিন আগের থেকে মনে হলো আমার পরীক্ষা আছে, এবার আমাকে অনার্সের পড়াটা পড়তে হবে। এটা কিন্তু সব থেকে বড় ভুল। তুমি কলেজে উঠেছো মানে তুমি পড়াশোনা বাদ দিয়ে সবকিছু করবে, এটা কিন্তু না। পড়াটা ঠিক রেখে তোমাকে আনন্দ করতে হবে। ঠিক আছে, তো পরীক্ষার 1 সপ্তাহ আগে পড়তে বসা, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট মিস্টেক। আর একটা কি, রিভিশন না দেওয়া। ঠিক আছে, এটা কিন্তু একটা বড়সড় মিস্টেকের মধ্যে কিন্তু পড়ছে। হুম, আচ্ছা, তোমাদের এই যে সিউর যে সিলেবাস রয়েছে সেমিস্টার 1, এটার জন্য তোমাদের তো পিওয়াইকিউ করতে হবে। পিওয়াইকিউ এর ফুল সলিউশন তোমরা কিন্তু আমাদের যে ব্যাচ রয়েছে সেই ব্যাচে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, পিওয়াইকিউ এর ফুল সলিউশন কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে বোঝা গেল যে ফিজিওলজি পড়তে গেলে কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে। প্রথমে রিড করো, দেন আন্ডারস্ট্যান্ড করো, দেন অ্যানালিসিস করো,
দেন সিগনিফিকেন্স বোঝো, বুঝে তোমার পড়াটাকে কমপ্লিট করো। তো এই কটা গোল্ডেন রুল যদি মাথায় থাকে, ফিজিওলজি পড়াটা কিন্তু খুব সহজ। শুধু পড়ার সময় একটা জিনিসই ভাবতে হবে, আমি আমার নিজের বডিকে জানছি, যেটা আমার সব থেকে বেশি কাছের মানুষ বলতে পারো, সব থেকে বেশি বেস্ট ফ্রেন্ড, মানে স্বাস্থ্যই সম্পদ বলে না, স্বাস্থ্য ঠিক তো সব ঠিক। তো এই স্বাস্থ্যটাকে জানাটাই হলো মেইন ফিজিওলজি। তো আজকের মতো শেষ করছি। তোমাদের যদি কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।